নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সোমা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের কাহিনী ডায়েরির পাতায়। চোখ মেলে যখন তাকালাম তখন গভীর রাত হয়ে গেছে। ধরফরিয়ে উঠে বিছানায় বসে অনেক চিৎকার করলাম, কান্নাও পেয়ে গেল। বারবার সন্দীপের ফোন করলাম, কিন্তু নাম্বার বন্ধ। রুমের মধ্যেই আত্মহত্যাও করতে চাইলাম, কিন্তু সাহস করতে পারলাম না। জানকীর গলার আরতি যেন এশার সাথে মিলে গেল। মনটা যেন কেমন করে উঠল। এশা উত্তেজিত হয়ে ঘটনাটা বলল। প্রিন্সিপাল স্যারের ছেলে যখন ফাঁকা ক্লাসরুমে আমায় জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, তখন পিছন ফিরে দেখি প্রিন্সিপাল স্যার দরজার সামনে। আমি কিছু বলতে গিয়েও থমকে গেলাম। স্যারের ছেলের ওই প্রপোজালের জবাব কিভাবে দেব, নাকি স্যার কী প্রশ্ন করবে তার জবাব দেব, কিছু বুঝতে পারলাম না। কোনো রকমে নিজেকে সামলে নিয়েছি মাত্র। এতক্ষণ মোবাইলের অপর প্রান্ত হতে এক নাগারে বিরতিহীনভাবে বলে গেল এশা। আমি বললাম, তারপর কি হলো? প্রিন্সিপাল স্যার কিছু বললেন না তোকে? না, কিন্তু মুখটা গম্ভীর ছিল। আমার ভয় আর ভাবনা যেন সত্যি খানিকটা কমে গেল, কারণ প্রিন্সিপাল স্যার দ্রুত সরে গেলেন আর আমিও তড়িঘড়ি করে বের হয়ে দিলাম দৌড়। কিন্তু পরবর্তী মুহূর্তে আমার ভাগ্যে কী হতে পারে সে কথা যেন ভগবানই তখন বলতে পারতেন। আমি ওকে সেই মুহূর্তে থামিয়ে দিয়ে বললাম, ঠিক আছে, আমি তো আজ রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে, কালকে সকালেই পৌঁছে যাব, তারপর না হয় গিয়ে দেখব কী করা যায়। আশ্বস্ত করলাম এশাকে, শ্রমিক তুই তাড়াতাড়ি আয়, তুই না আসা পর্যন্ত আমি কলেজে যাব না। কেমন বিভ্রান্তের মতো বলে উঠল এশা। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ, আমি এইমাত্র বাসের মধ্যে বসলাম। ঠিক আছে, তবে সাবধানে আয়। কুচবিহারে বাড়িতে এসেছিলাম, আজকে চলে যাচ্ছি। এতক্ষণ ধরে আমার অসমবয়সী বন্ধু এশা সেনের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু সত্যি এই মুহূর্তে বাস না ছাড়ার জন্য আমি বিরক্ত হয়ে উঠলাম। কী কারণ দেরি হচ্ছে বুঝতে পারছি না। একটু পরে বাসের টিকিট চেকারকে কথাটা জিজ্ঞেস করে জানলাম একজন যাত্রী নাকি এখনও আসেনি। বারবার কল করা হচ্ছে, কিন্তু তিনি অনেকক্ষণ ধরেই 5 মিনিট করছেন। নির্দিষ্ট সময়ে 40 মিনিট পরে সেই যাত্রী এসে উপস্থিত হলো। বাসের মধ্যে তখন একটা টান টান উত্তেজনা। গেট দিয়ে ঢুকে যে মেয়ে সামনের দিকে আসছে তাকে দেখে অবাক হলাম। চেহারার মধ্যে আহামরি কিছু নেই, কিন্তু তাকিয়ে থাকলে যেন অনেক কিছু দেখার আছে। আমি বসে আছি জানলার পাশে। আমার পাশে একজন ভদ্রলোক বসে আছেন। তাকে যদিও আমি সহ্য করতে পারছি না, কারণ অনেকক্ষণ ধরে তিনি ঘাসের মতো পান চিবোচ্ছেন। হঠাৎই আমার কাছে এসে মেয়েটা আমার পাশের লোকটার দিকে তাকিয়ে বলল, দাদা, এটা তো মনে হয় আমার সিট, আপনি কি এই সিটের যাত্রী? লোকটা তার পান চিবানো দাঁতগুলো বার করে দিয়ে বলল, সেটাই তো মনে হচ্ছে। মেয়েটা স্বাভাবিকভাবেই টিকিট চেকারকে ডাক দিয়ে বিষয়টা বললেন। তখন তিনি দুজনের টিকিট চেক করে আমার পাশের লোকটাকে পিছনের সিটে যেতে বললেন। লোকটা নাকি ভুল করে একটা সিট সামনে বসে পড়েছে। এই মেয়েটির সিট নাকি আমার পাশে। বাহ, আমি তো তখন মনে মনে খুব খুশি। এমন সুন্দর একটা মেয়ের সঙ্গে পুরো রাস্তা একসাথে যেতে পারবো। মুখে গম্ভীর ভাব নিয়ে চুপ করে বসে আছি, যেন পাশের সিটের বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই আমার। মেয়েটাও ব্যাগ রেখে আমার পাশে ধপাস করে বসে পড়ল। তারপর বলল, আপনার যদি খুব বেশি অসুবিধা না হয় তাহলে একটু জানলাটা বন্ধ করে দিন না, শীতের হাওয়ায় আমার শ্বাসকষ্ট হয়। জানালা বন্ধ করে দিলাম। মেয়েটাও বলল, ধন্যবাদ। আমি বললাম, আমার নাম শ্রমিক। সেও একটা হাসি দিয়ে বলল, জানকী। তারপর দুজনেই চুপচাপ উত্তরবঙ্গ বাস পরিবহন আমাদের নিয়ে কলকাতার দিকে রওনা দিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো দ্রুত পিছনে সরে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসেও এখানে কনকনে ঠান্ডা থাকে, আর সেটাই স্বাভাবিক। তাই আমি আগেই শীতের পোশাক পরে নিয়েছি। বাসের ঝাঁকুনিতে তন্দ্রা লেগেছিল। হঠাৎ চোখ মেলে তাকালাম। পাশের সিটের মেয়েটার দিকে তাকিয়ে দেখি সে চাপা কান্নায় ভেঙে পড়েছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? মেয়েটা যেন লজ্জা পেল, হাত দিয়ে চোখের জল মুছে নিয়ে বলল, কই কিছু না তো। আমি চুপ করে গেলাম, কিন্তু চোখে ঘুম আসছে না। মেয়েটার কান্নার রহস্য জানতে খুব ইচ্ছে করছে, কিন্তু কিভাবে কথা বের করা যায় ভাবছি। বোধহয় একটু গল্প করা দরকার। বললাম, আপনি কোথায় যাবেন? মেয়েটি বলল, বনগাঁ। ও আচ্ছা, সেখানে আপনার বাড়ি নাকি কোনো কাজে? আমার বাড়ি। কুচবিহারে কেন, বেড়াতে? এত প্রশ্ন করছেন কেন?
মেয়েটি যেন এবার বিরক্ত হলো। না মানে এমনি সরি, কিছু মনে করবেন না প্লিজ। ঠিক আছে, কিছু মনে করিনি। মেয়েটি হেসে ফেলল। দূরপাল্লার বাসের একটা নির্দিষ্ট স্থানে যাত্রা বিরতি হয়। কোচবিহারে কলকাতাগামী বাসটিও দাঁড়ালো তার সময়ে। সবাই আস্তে আস্তে নামলো, কিন্তু মেয়েটার নামার কোনো লক্ষণ ছিল না। আমি বললাম, আপনি কি নিচে নামবেন? আমার কিন্তু যাওয়ার প্রয়োজন আছে। মেয়েটা খানিকটা অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো। তারপর বলল, আপনার কাছে যদি বেশি টাকা থাকে তাহলে আমাকে কিছু খাওয়াতে পারবেন? একদমই নেই আমার কাছে টাকা। অনেক কষ্ট করে বাসের টিকিটের টাকাটা জোগাড় করেছি বলেই কেঁদে ফেলল। আমি একটু ইতস্তত করে বললাম, হ্যাঁ টাকা আছে, চলুন। ওয়াশরুম থেকে বের হয়ে দুজনেই একটা টেবিলে খেতে বসলাম। আমার মনের মধ্যে একটার পর একটা কৌতূহল জমা হচ্ছে। মেয়েটা এতক্ষণ ধরে ক্রমাগত চাপা কান্নায় ছিল, এখন বলছে তার সঙ্গে নাকি টাকা নেই। অদ্ভুত। তবে খেয়াল করলাম যে ওর হাতে কোনো মোবাইল ফোন নেই। একটু অবাক হলাম। খেতে খেতে আমি কিছু জিজ্ঞেস করব বলে ভাবলাম, কিন্তু করলাম না, কারণ আবার যদি অন্য কিছু কথা বলে। কিন্তু এবার সে নিজের থেকেই বলল, আমি যে বাড়িতে ছিলাম সেখান থেকে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে এসেছি, তাই দেরি হয়েছে। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটি বলল, টিকিট কাটার টাকা আমি ছোট মোবাইল বিক্রি করে জোগাড় করেছি। ভাবলাম ও আরও কিছু বলবে, কিন্তু সে বলল না আর কিছু। আমিও আর বেশি জোর দিলাম না। খাবার খেয়ে চা হাতে বাসের সামনে দাঁড়িয়ে আছি দুজনেই। আমাদের বাসের অন্য যাত্রীরা আমার আর মেয়েটার দিকে কৌতূহল নিয়ে তাকাচ্ছে। হয়তো ভাবছেন যে এরা এত তাড়াতাড়ি কিভাবে ঘনিষ্ঠ হলো। আর আমি মনকে বললাম, যদি জানতে চাও কিছু তাহলে অপেক্ষা করো, হয়তো জানতে পারবে। মনের কৌতূহল চেপে রাখলাম। সিটে বসে মেয়েটা বলল, আপনার কাছে এই রাতটার জন্য চিরকৃতজ্ঞ থাকব। এভাবে সবাই সবার উপকার হয়তো করে না। ঠিক আছে, সমস্যা নেই। আপনি যখন প্রথম অনবরত প্রশ্ন করছিলেন তখন বিরক্ত লাগছিল, তবে এখন আর বিরক্ত লাগছে না। তাই নিজের কাছে কথা বলতে ভালোই লাগছে। আমি শুধু হাসলাম। জানেন, আমি দুপুরেও কিছু খাইনি, বেরিয়ে এলাম যেখানে ছিলাম। আবার দুজনেও চুপচাপ। বাস আবারও চলতে আরম্ভ করলো। মেয়েটা একটু পরে ঘুমিয়ে পড়ল। মনে হলো দীর্ঘ ক্ষুধার পরে খাবার খেয়ে শরীর এলিয়ে পড়েছে। কিছুক্ষণ পর তার মাথাটা যখন আমার কাঁধের উপর পড়ল তখন আমি যেন কেঁপে উঠলাম। কেন এমন হলো জানি না, কিন্তু হাত দিয়ে সরাতে গিয়ে আবার হাত গুটিয়ে নিলাম। থাক, সে ঘুমাক। রাত তখন 10:30। রাতের কুয়াশা ভেদ করে বাস এগিয়ে যাচ্ছে। এই একটু আগে শিলিগুড়ি চৌরাস্তা পেরিয়ে এখন হাইওয়ের দিকে যাচ্ছি। পকেট থেকে মোবাইলটা বের করে ফোন অনলাইন করতেই হৈ হৈ করে হোয়াটসঅ্যাপে অনেক ছবি আর ভিডিও যেন ঢুকে পড়ল। তবে নেটওয়ার্ক সমস্যা রয়েছে, তাই একটু সময় লাগছে ডাউনলোড হতে। অপেক্ষা করতে লাগলাম। তবে ছবির নিচে টেক্সট আছে একটা। ছবি আসেনি এখনও, কিন্তু টেক্সট পড়া যাচ্ছে। তাতে লেখা, ছবিগুলো ভাইরাল হয়ে গেছে, দেখতে থাকো, ভালো লাগবে। কোনো এক বন্ধু পাঠিয়েছে গ্রুপে। পরে নাম দেখব। একটু অবহেলা করে দেখতে থাকলাম। টেক্সট পড়তে পড়তে পিকচার ওপেন হয়েছে। একটা মেয়ে স্বাভাবিক 6-7টা পিকচার এবং 3টে পোশাকবিহীন পিকচার। পোশাকবিহীন পিকচারগুলো যে কোনো একটা ভিডিও থেকে স্ক্রিনশট করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু ছবিটি ভালো করে দেখতে গিয়ে আমি অবাক হয়ে কেঁপে উঠলাম। সেই মুহূর্তে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে মোবাইলের স্ক্রিনে যে মেয়েটার ছবি নগ্ন অবস্থায় আছে সেই মেয়েটাই আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? সত্যি কি এটা আমার পাশের সিটের মেয়েটার ছবি? আমি ওকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুললাম। ঘুম চোখে তাকিয়ে মেয়েটি আবার চোখ বন্ধ করলো। আমি এবার ওকে ঠেলা দিয়ে বললাম, ভালো করে দেখুন তো, এই ছবিগুলো আপনার নাকি? মেয়েটা সম্পূর্ণ সজাগ হয়ে গেল। আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। যেহেতু তার শরীর আমার শরীরের সঙ্গে মিশে আছে, তাই আমি অনুভব করছি যে সে কাঁপছে। আমার দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে হাতে ওড়না নিয়ে মুখ চেপে কাঁদতে শুরু করলো। আশেপাশের লোকজন তখন গভীর ঘুমে, আর আমি ততক্ষণে যা বোঝা সেটা বুঝতে পেরেছি। ছবিগুলি কে ছেড়েছে? আমার বন্ধু বলেছিল যে একটা ভিডিও নাকি ভাইরাল করা হয়েছে। এই ভিডিওটি অনলাইনে কে ছেড়েছে? মেয়েটা কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, এটা আমার বয়ফ্রেন্ডের কাজ।
ওই করেছে এগুলো। মানে? হ্যাঁ, ঠিকই বলছি। আমার সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে। ভেবেছিলাম ভিডিওটা অন্তত ছাড়বে না, কিন্তু সেটাও ছেড়ে দিল। আর 2 চোখ বেয়ে নিঃশব্দে জল পড়তে লাগলো। আমি তখন বললাম, আমি কি সবটা শুনতে পারি? মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ বলল। তাহলে বলুন। ওর ডাকনাম হলো রণ, ভালো নাম সন্দীপ। বাবা মানেই ওর প্রতি এই কারণেই আমার একটা দুর্বলতা তৈরি হয়েছিল। যখন ও মা বাবার জন্য মন খারাপ করতো, তখন আমি ওকে সান্ত্বনা দিতাম। 2 বছরের সম্পর্ক ছিল আমাদের। ও সেইবার শহর থেকে কুচবিহারে চাকরি নিয়ে এসেছিল, আর আমি তখন আমার বান্ধবীর বাড়ি বেড়াতে কুচবিহারে গেছিলাম। সেখানেই দেখা হয় আমাদের। তারপর সে আমার বান্ধবীর মাধ্যমে প্রপোজ করে। আমি সেই সময় কিছু বলিনি, কিন্তু পরে আস্তে আস্তে তার একাকিত্বের কথা শুনে মায়া হলো। তারপর কোনো এক পড়ন্ত বিকেলে আমি তার প্রেমের অভিনয়ে সাড়া দিয়ে দিলাম। জীবনের সবচেয়ে বড় ভুল নিয়ে এগিয়ে চলছিল আমার জীবন। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে আমার পরিবার। আমি সে কথা রণকে বললাম। ও আমাকে তার কাছে নিয়ে যেতে চাইল। আমি সপ্তাহখানেক ধরে ভাবলাম, তারপর রণর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এটা আর একটা ভুল। বাড়ি থেকে বেশ কিছু টাকা নিয়ে কুচবিহারে চলে এলাম একা একা। বান্ধবীকে জানালাম এত বড় সিদ্ধান্ত। ও শুনে ভয় পেল, বারণও করল, কিন্তু আমি শুনলাম না। নিয়তি হয়তো একেই বলে। কিন্তু অদ্ভুত, সন্দীপ আমাকে কুচবিহারে ওর বাড়িতে না নিয়ে গিয়ে সরাসরি আলিপুরদুয়ারে নিয়ে এলো। অথচ কুচবিহার শহরে আমাদের দুজনের চেনাশোনা অনেক। কারণ জিজ্ঞেস করলাম, তখনও বলল বিয়ে আর হনিমুন একসাথে করব। যদিও আমার কাছে ভালো লাগেনি এই সিদ্ধান্ত, কিন্তু ওর পরবর্তী কথা শুনে আর কিছু বলিনি। যেহেতু মাসের মাঝামাঝি, তাই এই মুহূর্তে নাকি নতুন কোনো বাড়ি পাওয়া যাচ্ছে না, আর ও যেখানে থাকে সেখানে নিয়ে যাওয়া যাবে না। তাই চলতি মাসের 11 দিন পর আমরা যদি আসি, তাহলে নাকি 1 তারিখ থেকে নতুন বাড়িতে উঠতে পারবো। রণর কথায় কোনো সন্দেহ হলো না। তাই ভালোবাসার মানুষের কাঁধে মাথা রেখে ঘুমোতে ঘুমোতে আলিপুরদুয়ারে চলে এলাম। সেখানে গিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে একটা রুম নিলাম। আমি ওকে বিয়ের কথা বলাতে ও বলল ওর কাগজপত্র সব নাকি কুচবিহারে রয়ে গেছে, তাই ফিরে আমরা বিয়ে করব। বিশ্বাস করে বিয়ে ছাড়াই আমরা একসঙ্গে থাকতে লাগলাম। এটাই সবচেয়ে বড় ভুল। স্বামী স্ত্রীর সব কাজ সম্পন্ন করে ফেললাম। এতদিনের আগলে রাখা সম্মান, শরীরের সম্ভ্রম সব শেষ করলাম। কারণ আমি বিশ্বাস করতাম রণ আমাকে ঠকাবে না। 8 দিন আমরা হোটেলে ছিলাম। এর মধ্যে রণ আমার সঙ্গে, বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু কাকে বলবো? ওর জন্য তো আমি সব কিছু ফেলে এসেছি। তাই মনের মধ্যে প্রতিবাদ উঠলেও সেটা কখনো মুখে প্রকাশ করিনি। আমি যখন বলেছিলাম যে চাকরির ক্ষতি হচ্ছে না তোমার, রণ বলল সে নাকি ছুটি নিয়েছে 15 দিনের জন্য। বিয়ের কথা বলে নাকি সে ছুটি নিয়ে এসেছে। 8 দিন পরে একদিন আমি দুপুরে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। রণ তখন বাইরে গেছিল, কারণ কি নাকি কাগজপত্র মেইল করতে হবে, নাকি এমন কিছু একটা। ঘুম থেকে উঠে দেখি চারিদিক অন্ধকার হয়ে গেছে। রণ তখনও ফেরেনি। ফোন করলাম 2-3 বার। ফোন করার পরে রণ যেটা বলল সেটা শুনে আমি অজ্ঞান হয়ে গেলাম। রণ বলল, জানো কি, তোমার সঙ্গে কখনো আমার আর দেখা হবে না। তুমি তোমার সব কিছু নিয়ে নিজের বাড়িতে চলে যাও, আর তোমার মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সংসার করো। আমার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলোকে স্বপ্ন ভেবে ভুলে যেও। তুমি যত তাড়াতাড়ি ভুলতে পারবে ততই লাভ। আর এসব নিয়ে কারোর সঙ্গে অভিযোগ করতে যেও না, কোনো লাভ হবে না। এমনকি যদি বেশি বাড়াবাড়ি রকমের কিছু করো, তাহলে কিন্তু তোমার ওই ফুটফুটে দেহটির সঙ্গে আমার খেলাধুলা সব ভাইরাল হবে। কারণ আমি 3টি ভিডিও বানিয়ে নিয়েছি তোমারই অজান্তে। মাথাটা হঠাৎই ঘুরে গেল। চোখ মেলে যখন তাকালাম, তখন গভীর রাত হয়ে গেছে। ধরফরিয়ে উঠে বিছানায় বসে অনেক চিৎকার করলাম, কাঁদলাম। বারবার রণর নাম্বারে ফোন দিলাম, কিন্তু নাম্বার বন্ধ করে দিয়েছে। রুমের মধ্যে আত্মহত্যা করতে চাইলাম, কিন্তু সাহস করতে পারলাম না। সকালবেলা
হোটেলের ম্যানেজারের কাছে বকেয়া বিলের কথা শুনে চক্ষু চড়ক গাছ। নিজের ব্যাগে সামান্য টাকা ছিল, কারণ এ কয়দিনে যা খরচ হয়েছে সেটা বাদ দিয়ে বাকি সবটাই রনর কাছে গচ্ছিত রেখেছিলাম। কিন্তু এখন আমি হোটেলের টাকা শোধ করব কিভাবে? বাধ্য হয়ে হাতের বড় মোবাইল বিক্রি করলাম, কারণ ইতিমধ্যে হোটেলের লোকজন কিছু কিছু বুঝতে পেরেছে। ছোট মোবাইল আর খুচরো কিছু টাকা নিয়ে কুচবিহারে এলাম। এসে আমার ওই বান্ধবীকে ফোন করলাম, তারপর ওর বাড়িতে গেলাম, আর সেখান থেকেই এখন অজানার উদ্দেশ্যে রওনা হলাম। আর কতদিন ওর বাড়িতে থাকবো? ওর বাড়ির লোকজন বিষয়টা পছন্দ করলো না। নিজের বাড়িতে যে ফোন করব তারও আর উপায় নেই। বোধ হয় কেউ মানবে কি মানবে না। কী করব জানি না। চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল জানকীর। স্তব্ধ হলাম মেয়েটার ঘটনা শুনে। বাস ততক্ষণে অনেক দূরে চলে এসেছে। বর্ধমান থেকে কেউ কেউ যে যার স্টপেজে নেমে যাচ্ছে। কোলাঘাটে ধাবাতে এসে ব্রেকফাস্টের জন্য বাস থামল। বাস থেকে বাইরে নেমে দাঁড়ালাম। ভোরে ঠান্ডা হয়, মনটা ভরে গেল। পাশে রূপনারায়ণ, এখানে আসলেই মনটা ভীষণ ভালো হয়ে যায়। জানকীকে ডাকলাম, নামতে হবে, আবার অনেকটা যাত্রা। কিছুক্ষণের মধ্যে সবাই রেডি হয়ে বাসে উঠলাম। এবারে একেবারে কলকাতা পৌঁছে যাব 11টার আগেই হয়তো। একবার কলেজে যাব এশাকে নিয়ে, স্টুডেন্টস ইউনিয়নের বিষয়টা দিয়ে ইউনিভার্সিটি যাব। কিন্তু জানকীকে নিয়ে কি করব? জিজ্ঞাসা করলাম, কে আছে কলকাতায়? কেউ নেই। আর বনগাঁ যাবেন যে বললেন তখন, কীভাবে যাবেন? না, আর যাওয়া হবে না। ভিডিওটা ভাইরাল হয়েছে না, তাহলে কি করবে? সত্যি আমি ওর কথা শুনে চিন্তায় পড়লাম। কলকাতার বাড়িতে আমিও ওকে নিয়ে যেতে পারি না। তাহলে ভেবে ঠিক করলাম ওকে কিছুদিন এশার সাথে রাখি। দুজনের সমস্যাটা বুঝবে। পরে দেখছি কি করা যায়। পুলিশ কমপ্লেন করতে হবে কি না আলোচনা করে সিদ্ধান্ত নেব। বললাম, আমার সঙ্গে যাবেন? জানকী মাথা হেলালো, বুঝলো এছাড়া আর কোনো উপায় নেই ওর। বাস চলল গন্তব্যের দিকে। ভাবলাম, জীবন সত্যিই এক রহস্যময় বস্তু, আবার এক বিরক্তিকর অধ্যায়। এই পৃথিবীতে সবাই নাকি বিপরীত মানুষেরই প্রেমে পড়ে, ধোঁকাও খায়। তবুও পৃথিবীতে পৃষ্ঠার মধ্যে ভালো কিছু থাকবে বলে আমরা তো প্রতিনিয়ত পাতা উল্টাই। জীবনের পর জীবনে ঘটনা চলতেই থাকে। জানকীরা এমন বিপদেই পড়ে বিশ্বাস করে কেউ জীবন শেষ করে, আবার কেউ বা লড়ে যায়। মেয়েদের এমন বিপদের শেষ নেই হয়তো কোনো দিন। শুধু পরিস্থিতি পাল্টায়, সময় পাল্টায়। সমাপ্ত। ধন্যবাদ। কলমে পিয়ালি মুখার্জি। কাহিনীটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।